বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বিশ্বে নজির সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং সুশীল সমাজের সাথে বৈঠকে তিনি এই আশা প্রকাশ করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, শুধু নির্বাচন সংক্রান্ত সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, জাতিসংঘ বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার অন্তর্বর্তী সরকারকেই শেষ করতে হবে। এস.এম. আরিফের রিপোর্ট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আলোচনা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। পরবর্তী 6 মাসের মধ্যে যাতে এই সংবিধান সংস্কার কাজটি সম্পন্ন হয় সেই রকম একটি প্রস্তাবনা আলোচনায় আমরা তোলার চেষ্টা করছি এবং সেইটা যাতে সকলে মিলে আমরা একমত হতে পারি সেই চেষ্টা করছি। যে জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। আলোচনায় জাতীয় নাগরিক পার্টি মনে করে সংস্কার ছাড়া নির্বাচন কাজে দেবে না। আর জামায়াত ইসলামী জানায়, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জাতিসংঘ। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের এবং সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। জাতিসংঘ মহাসচিবের সাথে আলোচনায় জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব দেওয়ার কথা জানায় বিএনপি। যে সংস্কারটা অবশ্যই করতে হবে, আমরা তো সংস্কারের কথা সবাই আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি ওটা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটি পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে, এটাকে চলমান করতে হবে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশের ব্যাপার, আপনারা বসে রিফর্মস নেবেন, এটা ঠিক করেন এবং ইলেকশন যা হবে বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক আগামী ইলেকশনে। সংস্কার ও নির্বাচন বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখতে চায় জাতিসংঘ বলে জানায় রাজনৈতিক দলের নেতারা। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। এদিকে বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees in such difficult circumstances. জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় অন্যদিকে রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দিতে জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দেবে
জাতিসংঘ। এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে তহবিল যোগানের আহ্বান জানান। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুতেরেস বলেন, জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিতে ছাত্রদল বদ্ধপরিকর বলে দাবি করেছেন ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে হিফজুল কোরআন ও পবিত্র কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতার বাছাই পর্বে তারা এসব কথা বলেন। প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক প্রতিযোগী অংশ নেন। ছাত্রদল সত্যিকার অর্থে ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তনের রাজনীতি ইতিমধ্যে শুরু করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদল সকল সময় ভূমিকা পালন করেছে। সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ঐতিহ্য রয়েছে। শুধু ঢাকাতে নয়, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এইভাবেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসকে তারা নতুনভাবে নতুন আলোকে মেধাবীদের সামনে তুলে ধরছে। 90 দিনের মধ্যে ধর্ষণ মামলার নিষ্পত্তি এবং রায় ঘোষণার এক সপ্তাহের মধ্যে তা কার্যকরের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মাগুরায় শিশু আসিয়ার কবর জিয়ারত শেষে এক সমাবেশে তিনি কথা বলেন। এদিকে সকালে রাজধানীতে শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের মৃত্যুদণ্ড দাবি করে মানববন্ধন করেছে জামায়াতের মহিলা বিভাগ। মাহবুব সৈকতের রিপোর্ট। সচরাচর জামাতের নারী নেত্রী কিংবা কর্মী সমর্থকদের নিজস্ব ব্যানারে প্রকাশ্যে দেখা যায় না। সর্বশেষ কবে তারা রাজপথে নেমেছে তারও সঠিক তথ্য নেই। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে এবার আলোচিত শিশু আসিয়া হত্যা এবং নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে রাজপথে তারা। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিপুল সংখ্যক উপস্থিতিতে জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা ধর্ষকের বিচার নিশ্চিত করার দাবিসহ তুলে ধরেন 5 দফা। সরকারের কাছে আমরা দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করছি। আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে রায় কার্যকর করতে হবে, সকল ধর্ষকের ফাঁসি চাই। সমাজ থেকে নারী এবং শিশু নির্যাতন বন্ধে সবাইকে ভূমিকা রাখার উপরও জোর দেন তিনি। কন্যা শিশুদের প্রতি যত্নশীল হন, শিশুদেরকে সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ দিন, নারীর প্রতি সহিংসতাকে না বলুন, সব ধরনের নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলুন। নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং প্রজন্মকে নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলার উপর জোর দেন নারী নেত্রীরা। শুধুমাত্র নারী আইন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় যতদিন পর্যন্ত না আমরা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে না পারবো, মানুষের প্রতি সহনশীলতা, মানবিকতা, শ্রদ্ধা, সম্মান করতে না পারবো। আজকে সমাজে মূল্যবোধের অভাব, আজকে সমাজে আমাদের যে নৈতিকতা ছিল সেই নৈতিকতার চাদর ছিঁড়ে পড়েছে, মূল্যবোধের দেওয়াল ভেঙে পড়েছে। এই অবস্থায় আমরা নীরব থাকতে পারি না। আমরা চাই একটি মানবীয় সমাজ। অন্যদিকে শিশু আসিয়ার কবর জিয়ারত করতে মাগুরায় তার গ্রামের বাড়ি যান জামায়াতের আমির। পরে স্থানীয় সোনাইকুণ্ড প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিলেও অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। আমরা এই শিশু হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। 90 দিনের বিদেশে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এই নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি নেতারা এসব কথা বলেন। যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে, নানা রকমের দেশে অশান্তি সৃষ্টি করছে। যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে
আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন, এটা আজকে জনগণের জিজ্ঞাসা। 16 বছর ধরে যে ভোটাররা সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। গণপরিবহনে নারীদের কোনো প্রকার হয়রানি করা হলে অ্যাপসে রিপোর্ট করলে থানায় এফআইআর হিসেবে গণ্য হবে। পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং আইনি সহায়তাও দেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে গণপরিবহনে ইফ টিজিং বা যৌন নিপীড়ন, তৎক্ষণাৎ সহায়তা, জরুরি সেবা সহ নারী সুরক্ষায় চালু হওয়া নতুন একটি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঈদকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা নিয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানী সহ সারা দেশের নারীর উপর সহিংসতা নিপীড়ন রোধে চালু করা হলো নারী সুরক্ষা হেল্প অ্যাপস। ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত হেল্প অ্যাপস উদ্বোধন করে ডিএমপি কমিশনার জানান, ঢাকা শহরে ছিনতাইয়ের ঘটনা আগের থেকে কিছুটা কমেছে। ছিনতাইয়ের ঘটনা বিগত রোজা শুরুর পর থেকে আমার জানার মতে খুবই কম। আমরা টার্গেট ঈদ পর্যন্ত এরকম ভালো থাকতে পারি যাতে। নগরীর মানুষকে ঈদ পর্যন্ত আরও বেশি নিরাপত্তা দিতে ডিএমপি কাজ করছে জানিয়ে গণপরিবহনে নারীদের কোনো প্রকার হয়রানি করা হলে অ্যাপসে রিপোর্ট করা মাত্রই থানায় এফআইআর হিসেবে গণ্য হবে বলেও জানান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিব। আর সামাজিক সম্পৃক্ততা ছাড়া নারীর উপর সহিংসতা রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম। নারীকে নারীর মতো না, মানুষের মতো চিত্রায়িত করার যে কাজটা, সেই জায়গাটাতে আমার মনে হয় সংবাদ মাধ্যমের হাত দেওয়ার খুবই গুরুত্বপূর্ণ সময় এখন, খুবই জরুরি সময় এখন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঈদকে টার্গেট করে নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ চক্রের অন্যতম হোতা সুমন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লালবাগ উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। 29 লক্ষ টাকা জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ চক্রের অন্যতম হোতা সুমন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লালবাগ উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ঈদকে ঘিরে জাল টাকা তৈরির সিন্ডিকেট এসব অপরাধী চক্র সক্রিয়। এইরকম আমরা আরও 16 লক্ষ টাকা ওখানে পাই এবং প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই। এটা হয়তোবা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সব রেডি করছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা কাগজের মধ্যে তারা 4টা 1000 টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল। পুলিশ জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে 40 লক্ষ টাকা জাল নোট বাজারে ছেড়েছে অপরাধীরা। বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে সেগুলো সরবরাহ করার জন্য তাদের হেফাজতেও রেখেছেন তারা। যেহেতু আমরা একটা গ্রুপের সন্ধান পেয়েছি এবং তাদেরকে আমরা আমাদের হেফাজতে বিজ্ঞ আদালতে আমরা তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার আবেদন করব। যদি আমরা এটা তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি পাই, তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব যে আরও কেউ আছে কিনা। জাল নোট তৈরি ও বাজারজাতের আগে এই চক্রের নামে মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এখন তাদের উপর আমাদের একটা মনিটরিং থাকবে এই জাতীয় লোকজনের উপর, এবং তাদের মাধ্যমে যদি আরও কারো সন্ধান পাই তাদেরকে গ্রেফতার করে আইনামূলে আনা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় রোববার প্রদান করা হবে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। আবরার হত্যা মামলাটি রোববার সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বর ক্রমিকে রাখা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। গত 10 ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। গত বছরের অক্টোবর মাসে এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত। এবার মাই টিভি বিশেষ আয়োজন। জমে উঠেছে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে বড় শপিং মল সবখানে ক্রেতার পদচারণা, তবে কিছুটা বাড়তি ভিড় পাঞ্জাবির দোকানগুলোতে। এছাড়া কম দামে পাঞ্জাবি কিনতে ক্রেতারা ভিড় করছেন পাঞ্জাবির পাইকারি দোকানগুলোতেও। সদরঘাটের পাইকারি মার্কেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। শার্ট, প্যান্ট, জুতা, কসমেটিক্স, ঈদের শপিং লিস্টে তো জায়গা পায় কত কিছুই, তবে সব উৎসবেই বিশেষ গুরুত্ব পায় পাঞ্জাবি। শিশু, যুবক, প্রবীণ সবার পছন্দ ঐতিহ্যবাহী এই পোশাক। ঢাকার সদরঘাট এলাকায় বেশ কিছু পাইকারি মার্কেট ঘুরে দেখা গেছে বরাবরের মতো এবারও ঈদের বেশ আগে থেকেই কেনাকাটা সেরে নিচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা। বিক্রয় নিয়ে খুশি দোকানিরাও। আমার কাছে সর্বনিম্ন আপনার আছে যে 250 টাকা থেকে শুরু করে আমাদের 1800, 2000, 3000 টাকা পর্যন্ত পাঞ্জাবি আছে। 4টাও নিতে পারবেন, 3টাও নিতে পারবেন সর্বনিম্ন। বছর যাবত ব্যবসাটা করতেছি এবং ছোট বড় সবাই আমার মালগুলা পছন্দ করে ইনশাল্লাহ। খুচরা দোকানের চেয়ে কিছুটা কম মূল্যে পাঞ্জাবি কিনতে অনেকে ভিড় করেন পাইকারি মার্কেটগুলোতেও। কেউ আবার পাইকারি মার্কেটে এসেছেন পুরো পরিবারের জন্য পাঞ্জাবি কিনতে। বাবার জন্য কিনেছি, শ্বশুরের জন্য কিনেছি, শাশুড়ির জন্য কিনেছি, আম্মুর জন্য কিনেছি, ভাইয়ের জন্য কিনেছি। এই দুসময় পাঞ্জাবিটা অনেক চলে, এখন সবাই পরে। এখানে আসছি পবিত্র ঈদের বাজার জন্য, বাবা মা ভাই বোন আমাদের জন্য, সবার জন্য কেনাকাটা করি, বাচ্চার জন্য একটু আনন্দ, ঈদের খুশি, পরিবারের সবার জন্যই কেনাকাটা হয়েছে। শুধু নিজেরটাই আর কি প্রাধান্য কম পাচ্ছে আর কি। দেশের 64 জেলা থেকে খুচরা দোকানিরা এখানে আসেন, এরপর নিয়ে যান নিজ নিজ এলাকায়, সেখান থেকে পৌঁছে যায় প্রান্তিক গ্রাম পর্যায়েও। ঈদ, পুজো, বিয়ে কিংবা পহেলা বৈশাখ, বাঙালির উৎসব মানেই যেন পাঞ্জাবি। আর এই পাঞ্জাবির সবচেয়ে বড় পাইকারি মার্কেট সদরঘাটের এই শরীফ মার্কেট। সারা দেশ থেকে পাইকাররা চলে আসেন এখানে সবচেয়ে সস্তায় সেরা পাঞ্জাবিটি ক্রয় করতে। তবে কেউ কেউ পুরো পরিবারের জন্য এই পাইকারি মার্কেটকেই বেছে নেন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সারা দেশে একযোগে 2,22,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলো আজ। 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রে থেকে 6 থেকে 59 মাস বয়সী শিশুরা এই ক্যাপসুল পাবে। মন্ত্রণালয় জানিয়েছে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঘাটতি পূরণে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন। এরই মধ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে 2 বার শতকরা 98% শিশুকে ভিটামিন এ খাওয়ানোর ফলে ভিটামিন এ অভাবজনিত অন্ধত্বের হার শতকরা 1% নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে। এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে 6 থেকে 59 মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখতে হবে। অনুষ্ঠিত হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, আর এর মাধ্যমে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। রাজধানীর আগারগাঁও নগর স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার 6,09,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রমজানে এবারে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম তুলনামূলক সহনীয় থাকলেও বেড়েছে চালের দাম। রাজধানীর বাজারে বস্তা প্রতি মিনিকেট চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। ক্রেতাদের দাবি, গুদামজাত করায় দাম বেড়েছে। অন্যদিকে ভারত থেকে মিনিকেট আমদানি করতে না পারায় দাম একটি কারণ বলে দাবি বিক্রেতাদের। রাজধানীর কারণ বাজার ঘুরে বিস্তারিত মিফতাম গালিবের রিপোর্ট। বাংলাদেশ পৃথিবীতে অন্যতম চাল উৎপাদনকারী দেশ হলেও নানা অজুহাতে চলে দাম বাড়ানোর প্রতিযোগিতা। এবছর রমজানে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও চালের দাম চড়া। এর মধ্যে চাহিদার শীর্ষে থাকা মিনিকেট চালের দাম কেজি প্রতি বেড়েছে 8 থেকে 10 টাকা। দামটা বাড়ার মূল কারণ হইল ইন্ডিয়ার থেকে যে চালটা আসার কথা ছিল ওরকম তুলনামূলকভাবে আসেনি, আর ওইখান থেকে আসতে বেশিরভাগ 28 চাল। আর আমাদের দেশে মিনিকেটে এবার অনেক সংকট, নাইকলে চলে।
এখন মনে করেন আগে এক গাড়ি মাল আনতো একজনে, এখন 3 জনে 4 জনে মিলে একটা গাড়ি মাল পায়। ওই কারণে ক্রাইসিসটার কারণে দামটা বৃদ্ধি হয়ে গেছে। অনেক মেলে মিনিকেট নাই, বাংলাদেশে মিনিকেট সংকট, কয়েকটা মিনিকেট দিতে পারেন। অনেক কোম্পানির কাছে আছে, আস্তে আস্তে দাম সিস্টেমে তারা মাল বেচাইনি করতে আছে। আর ছোট ছোট মেলগুলো তো বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ ব্যবসা গেছে বড় বড় শিল্পপতির কাছে ব্যবসা গেছে। মিনিকেট ছাড়া সমস্ত আইটেম চালের দামের স্থিতিশীল আছে। বিক্রেতারা আমদানি সংকট এবং এলসি করতে না পারে এমন পরিস্থিতি বললেও ভিন্ন কথা বলছেন ক্রেতারা। এই যে সংশ্লিষ্ট আইন আছে, প্রতিষ্ঠান আছে, সাধারণ মানুষের মানে ভোক্তাদের অধিকার রক্ষায় তাদের তৎপরতাটা আরও বাড়াতে হবে এবং কার্যকরী করতে হবে। আইনের অভাব নেই বাংলাদেশে, কোনো বিষয়ে আইনের অভাব নেই। এই সংশ্লিষ্ট অনেক আইন আছে, প্রয়োগটা দরকার। সরকারি তদারকির পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিকতাহীনতাকে দায়ী করছেন ক্রেতারা। আমাদের মধ্যবিত্ত লোকজনের জন্য তো সবসময়ের জন্য এই বিপদ, যে কোনো জিনিস ক্রয় করতে গেলে আমাদের সাধ্যর বাইরে চলে গেছে সব কিছু। এখন আমাদের যেখানে কেনা লাগবে 10 কেজি, সেখানে 5 কেজি নিতে হয়। আমরা জনগণ যদি ভালো হই, আমাদের যদি ইমানি শক্তিটা বাড়ে, তাইলেই আমার দেখবেন আমাদের বাংলাদেশে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে মনিটরিং জোরদারের পাশাপাশি ব্যবসায়ীদের সঠিক নীতি নৈতিকতা থাকলে চালের দাম সাধারণের নাগালের মধ্যে আসবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে আসিয়ান গ্রুপ। 15 মার্চ 2025 শনিবার আসিয়ান গ্রুপের পক্ষ থেকে আসিয়ান হসপিটাল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভুইয়ার উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এবং দেশের গণ্যমান্য বরেণ্য ও রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।